প্রধান বিচারপতির কাছে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ১৪তম নির্বাচন কমিশনের শপথ রবিবার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। আলুর বাজার এখনো অস্থির, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি, মাছ সাধারণের নাগালের বাইরে। দেশে বিশ্বমানের একটি ব্যাংকও নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে, শঙ্কা সানেমের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন রবিবার শপথ নেবে। এদিন দুপুর ১:৩০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে বৃহস্পতিবার ১৪তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান এএম নাসির উদ্দিন। একই সঙ্গে আরও ৪ কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান এল মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এই কমিশনাররা। নিয়োগের পর প্রতিক্রিয়ায় নতুন সিইসি বলেন, ভোটাধিকার ফিরিয়ে দেয়াই চ্যালেঞ্জ তার। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। সিভিল সোসাইটির সঙ্গে কাজ করেছি, যার একটা বড় অংশ ফ্যাসিবাদের সহযোগী ছিল। পারসিকিউটেড সিভিল সোসাইটি এবং ফ্যাসিস্টদের সহযোগী সিভিল সোসাইটি, এই নিয়ে আমরা অবস্থান করেছি এবং সেটার মধ্যে দিয়েই যখন গুম হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা, এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে। আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে। আজকে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। আমার নিবেদন হচ্ছে যে আপনারা এই কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরো বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। এখনো অস্থির আলুর বাজার। পুরনো আলু ৭০ টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ৪০ টাকা করে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে ১০০-র উপরে। এদিকে বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি, মাছও সাধারণ নাগালের বাইরে। শুভ মাহফুজের রিপোর্ট। মৌসুমের এই সময়ে বাজারে নতুন আলু আসতে থাকায় প্রতি বছরই কমতে শুরু করে পুরনো আলুর দাম, কিন্তু এবার ব্যতিক্রম। চলতি বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সাধারণের খাদ্য তালিকার অত্যাবশ্যক এই উপাদানটি। ৭০ টাকা কেজি করে আলু নিতেছি ভাই, অনেক বেশি আলুর দাম। যে পেঁয়াজের দাম কিন্তু আস্তে আস্তে কমতেছে, পারে নাই, কিন্তু আলুর দামই মারাত্মক। আলু ধরুন ৭০ টাকা কেজি, পেঁয়াজ ১২০ টাকা কেজি। আপনি ধরুন ৫০০ টাকা বাজারে নিয়ে এলে আলু আর পেঁয়াজে কিনে এলে আর বাদ বাকি টাকা আমরা ঘরে কিনে নিব। বাজারে শীতকালীন সবজিরও কমতি নেই। সব ধরনের সবজির রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দু একটি বাদে বেশিরভাগেরই দাম ৮০ টাকার উপরে। যদিও অ্যাভেলেবেল সবকিছু, কিন্তু সেইভাবে কমে নাই এখনো দাম। আগের তুলনায় একটু কম, বাট অত কমে নাই। সিম বেচে মনে করেন ৮০ টাকা কেজি, বরবটি বেচে ৮০ টাকা কেজি, ভেন্ডি ৬০ টাকা কেজি, শসা ৮০ টাকা কেজি, তারপরে আপনার উস্তা বেচতেছি ৮০ টাকা কেজি। দাম কমতেছে না, আমদানি যথেষ্ট। শীতকালীন সবজি যথেষ্ট পরিমাণে বাজারে দেখা যায়। মাছের বাজারেও একই চিত্র। ইলিশ সহ প্রায় সব মাছেরই রয়েছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চিংড়ি মাছ এটা আমরা
এখন 800-900 করে যাচ্ছে, এটা আমার বাজেটের ভিতরে নাই। এখন আমার টার্গেট হচ্ছে 1 কেজি নাও, বাধ্য হয়ে আমার আধা কেজি নিতে হচ্ছে। সাধারণ মানুষের হয়তো বা যেটা পছন্দ করে আসবে সেটা নিতে পারবে না, তাকে হয়তো অন্য দিক থেকে কম্প্রোমাইজ করতে আসবে। সরকারের পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ ক্রেতারা। সবকিছুর দামই ঊর্ধ্বগতি। আমরা ভাবছিলাম নতুন যে আসছে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুর দাম একটু কমবে, কিন্তু আসলে আমরা সেরকম পাচ্ছি না। মধ্যবিত্তের কয়েকশিমিয়ার বাইরে এখনো আর একটু দাম কমলে আমাদের জন্য একটু ভালো হয়। আমাদের আয় তো বাড়ে নাই, কিন্তু আমাদের অনেক চলতে কষ্ট হচ্ছে, এটাই সব। এটা সবার মুখে, জনগণের সবার মুখে এইটা। কিন্তু সরকারের একটা উচিত যে সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে ফেলা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা। একটু 10 টাকা কম আছে, ব্রয়লার 170, গত সপ্তাহে হচ্ছে আমরা 180। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন কর্মসংস্থানে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সফরে আজ ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি হবে বিশেষ প্রতিনিধিদের শেষ ঢাকা সফর। পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম.এফ.এ. রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। এই সফরে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়েও আলোচনা করবে। এই সফরে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, টেকসই প্রবৃদ্ধি এবং ব্যাপকভাবে অংশীদারি সমৃদ্ধি ও অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ব্যবসায়ী ব্যাংকের মালিক আবার তিনি জাতীয় সংসদের সদস্য, এমনটা পৃথিবীর অন্য দেশে পাওয়া যায় না। ব্যাংকের লাইসেন্স দেবার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি। ব্যাংক খাত নিয়ে গোলাম মঈনুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। আরও জানাচ্ছেন গোলাম মঈনুল আহসান। বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 62টি। বাংলাদেশে আকার ও অর্থনৈতিক বিচারে এই সংখ্যা অনেক বেশি। এরপরে সুদের হার ও গ্রাহক সেবায় প্রতিযোগিতার সৃষ্টি হয়নি, বরং 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাত এখন খাতের কিনারে। নগদ টাকার সংকটে এখনো অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। অর্থ উপদেষ্টা বলছেন, ব্যাংক সংখ্যায় বেড়েছে, সক্ষমতায় বড় হয়নি। পার্শ্ববর্তী দেশে ভারত বিশাল দেশ, তো ইকোনমিও বড়, ওখানে তো এতগুলো ব্যাংক নাই। ওখানে ব্যাংক আছে কয়েকটা, একদম ন্যাশনাল লেভেলের ব্যাংক হলো মাত্র কয়েকটা, আর বেশি হলো ওদের রিজিওনাল ব্যাংক বলে। কিন্তু রিজিওনাল ব্যাংকগুলো কিন্তু অনেক বড়, তাই না? পাঞ্জাবের যে ব্যাংকটা আছে, ব্যাংক অফ বরোদা, বিশাল ব্যাংক, কারণ ওরা ওই এলাকার কাজ করে এবং ম্যানেজমেন্টটা ইকোনমি অফ স্কেল আছে। তো বড় হলে ব্যাংক হলে আমরা ম্যানেজ করতে পারি, লোকবল আমরা নিয়োগ করতে পারি, সেটা আমাদের করে। এইটা অত্যন্ত ভুল একটা বিষয় হয়েছে এবং রাজনৈতিক বিবেচনা। ক্ষমতায় কেন্দ্রে থাকাদের ব্যাংক মালিক হওয়া সমস্যা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক যে নিয়েছে সে আবার একটা বড় ব্যবসায়ীর মালিক, আবার সেই ব্যবসায়ীর মালিক আবার জাতীয় সংসদের সদস্য। অতএব এইখানে একটা অদ্ভুত একটা, আমি বলি আনহোলি অ্যালায়েন্স, মানে অত্যন্ত একটা খারাপ একটা দৃষ্টান্ত হয়েছে। তার মানে সংসদে পলিসি নিয়ে আলাপ করবে, সেটা হতে দেবে না। আর ওদের ব্যাংক মালিক, সে তার নিজের ব্যাংক থেকে টাকা নিলে আরেক ব্যাংক থেকে নেবে, আরেকজনকে দেবে। এইটা কিন্তু হয়ে গিয়ে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক। লাইসেন্স দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। ব্যাংকগুলো লোকজন চাইবে হয়তো, কিন্তু আমার সময় যেটা আমরা ইসে করেছিলাম যে ব্যাংক তখনও অনেক অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু তখন আমি আর্গু করেছিলাম একটা জিনিস হলো পলিটিক্যাল মাস্টাররা তো চাইবে ব্যাংক দিতে, তাদের সাথে এঙ্গেজ করা, তাদেরকে বোঝানো। এখন তারা যা বলে তাই যদি শোনেন তবে তো বিপদ। সেই সময় বলেছিল ব্যাংক দাও, ব্যাংক না হলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দাও। তা আমরা বললাম যে যাচাই বাছাই করে দেখছি, সময় নিয়ে বললাম যে এখানে টিপিক্যালি ব্যাংকগুলো দেওয়া ঠিক হবে না। ব্যাংক খাতে অনিয়ম পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন,
ঢাকা। এখনই শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ব্যাংকের অর্থ লুটপাট, শেয়ার কেলেঙ্কারি ও খেলাপি ঋণের সীমাহীন কারসাজি ঘটনা আবার ফিরে আসবে, এমন শঙ্কা করছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। চিহ্নিত দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সামাজিকভাবে বয়কটের পরামর্শ দেন তিনি। আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই আহ্বান জানান তিনি। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতার্কিকরা পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে তিতুমির কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগে যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দুর্নীতি ও অপচয় বন্ধে বিদ্যুতের সকল চুক্তি রিভিউ করার পরামর্শ দেন তিনি। ব্যক্তির বিচারের পাশাপাশি কোনো প্রক্রিয়ায় দুর্নীতি ও লুটপাট হয়েছে সেসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন সেলিম রায়হান। রাজনীতিবিদ এবং আমলাদের সাথে, এবং আমলাদের একটা অংশ, তারা একটা জোটবদ্ধভাবে তারা নানা রকমভাবে এই দুর্নীতি এবং আর্থিক খাতের থেকে দুর্নীতির মাধ্যমে টাকা অথবা সম্পদ সৃষ্টি করে তারা সেগুলো দেখা গেছে হয় কিছুটা নিজের দেশে বিনিয়োগ করেছেন, বেশিরভাগ অংশটি তারা বিদেশে পাচার করেছেন। যতক্ষণ পর্যন্ত সমাজে সে প্রেশার গ্রুপটা না সৃষ্টি হচ্ছে, অথবা যে প্রেশার গ্রুপটা হয়তো আমরা দেখছি যে 5ই আগস্টের পরে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা সাস্টেন করতে না পারি ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু আমার আশঙ্কা হচ্ছে অতীতে আমরা যা দেখেছি তার কোনো না কোনো কিছু ভবিষ্যতে হয়তো তার ফেরত আসার সুযোগ হতে পারে। দেশের প্রতিরক্ষার পাশাপাশি সব সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, একটি গণমুখী ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সদস্যরা যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করছে, এমনকি দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও ব্যাপক ভূমিকা রাখবে। মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এসব কথা বলেন। রাজধানী তেজগাঁওয়ের বিএএফ শাহীন হলে এবার 29 জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাহিনীর প্রধান জানান, অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহলিং প্রযুক্তিতে বাহিনী সমৃদ্ধ। এছাড়া সকল বিমানবন্দরের নিরাপত্তা, ফ্লাইট ওঠানামা সহ সার্বিক কার্যক্রমে ভূমিকা রাখায় দৃশ্যপট বদলে গেছে বলে উল্লেখ করেন বিমান বাহিনী প্রধান। পেরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিমান বাহিনী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে একটি গণমুখী, জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থমানবিক বা আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে। দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আদানির সঙ্গে চুক্তির বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে সকালে রংপুর, দিনাজপুর ও নীলফামারী সহ 3 অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় রেলের অবৈধ জমি উদ্ধারের আশ্বাসও দেন তিনি। জানান, গত উপদেষ্টা পরিষদের সভায় 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহের আইনটি পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়া নীলফামারীতে এখন গ্যাস দেওয়া হবে না, আগে শিল্প কারখানার চাহিদা মিটিয়ে তারপর এই অঞ্চলে গ্যাস দেওয়া যাবে বলে জানান তিনি। রেলপথ সচিব ফাহিমুল ইসলাম বলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, পুলিশ সুপার মোর্শেদুল আলম সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। হাঁটুন, সুস্থ থাকুন, এই ব্যানারে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে র্যালি করা হয়েছে। র্যালিতে প্রায় 8 শতাধিক মানুষ অংশ নেন। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য ঢাকা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ প্রতি বছর এই র্যালির আয়োজন করে থাকে। গণসচেতনতামূলক এই র্যালিটি মিরপুরে অবস্থিত সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়। ঢাকা জাতীয় উদ্যানে প্রাঙ্গণ থেকে শুরু করে আবারও নিজ প্রাঙ্গণে এসে শেষ হয় র্যালি।
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর LS হালদার বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত হাঁটতে হবে। গাইবান্ধায় ওজন করে বিক্রি হচ্ছে আটার রুটি। রুটি বিক্রি করে ভাগ্য ফিরেছে গ্রামের অনেকে। প্রতিটি দোকানে ভোর থেকে রাত 1টা পর্যন্ত এক নাগারে চলে রুটির বেচাকেনা। রুটির সঙ্গে নামমাত্র দামে আলু ডালের তরকারি পাওয়া যায়, আর বিনামূল্যে মেলে গুড় আর সরিষার তেলে মাখা পেঁয়াজ মরিচ। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারের ভেতরে গড়ে উঠেছে আটার রুটির বাজার। ছোট ছোট ঘরে 7-8টি রুটির দোকান। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ওজনে চলে রুটির বেচা কেনা। বিভিন্ন পেশার মানুষ রুটি কিনতে ভিড় করেন দোকানগুলোতে। দোকান ভেদে প্রতিদিন গড়ে বিক্রি হয় 30 থেকে 35 কেজির আটার রুটি। মাপদে রুটি বিক্রি করলে সুবিধা হলো কাস্টমারের সুবিধা, যার যতটুকু প্রয়োজন সেটা খায় পেট ভরে। কেউ 1 পোয়া নেয় 100 গ্রাম, 200 গ্রাম, কেজি আমরা 100 টাকা বিক্রি করি। ওই রুটি বেশি কাস্টমারেরও খায়া পত্তা হয়, দোকানদারেরও বেশি লাভ একটু হয়। এই জন্য এই ব্যবসাটা এখনো চালু আছে। এই যে আমাদের পাল্লা পাথর দিয়ে যে রুটিটা বিক্রি হয়, এটা এখানে আমাদের এই পুরাতন বাজারের ঐতিহ্য। এটা কেউ 1 পোয়া নেই, কেউ 200 গ্রাম নেই। এই জন্য আমাদের পক্ষে সুবিধে, হয়তো আমরা বেশি টাকা দিয়ে খাওয়ার পারি না। বাজার করবে আসি, খুঁজে লাগে, এটা ছোটো মোটো খায়া চলে যাই। অরিজিনাল পিওর মানে যেটা গমের আটার রুটি সেটাই পাওয়া যায়, আর আমার কাছে এটা ভালো লাগে, অনেক সাশ্রয়ী রেট। শহরের পুরাতন বাজারে প্রথমে আনোয়ার হোসেন শুরু করেন রুটির ব্যবসা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে নতুন বাজার, হকার্স মার্কেট ও কাছারি বাজারেও গড়ে উঠেছে আরও কয়েকটি দোকান। 1978 সালের ওদিকে আমি চর ভাঙার কারণে এখানে চলে আসি, বাবা মা সহ আসিয়ে এই পুরাতন বাজার খড়িহাটিতে রুটির দোকান দেয় প্রথম। তখন 500 আটার দাম ছিল 11 টাকা থেকে 12 টাকা। একটা উডি আধা পোয়া উডি আমি 50 আটানা বেচতাম, আর 1 পোয়া বেচতাম 1 টাকা। রুটি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চেম্বার অব কমার্সের পরিচালক। এটা আমি মনে করি যে এটা আসলে অনেক পুরাতন একটি ঐতিহ্য। আসলে তাদেরকে যদি ব্যবসায়ী মহলরা বা চেম্বার থেকে বা যে কোনো জায়গা থেকে যদি সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় এই ঐতিহ্যটা তারা ধরে রাখতে পারবে। লাভের পাশাপাশি কাস্টমারের সাধ্য ও সন্তুষ্টিকে প্রাধান্য দেন রুটি বিক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান বিচারপতির কাছে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 14তম নির্বাচন কমিশনারের শপথ রবিবার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। আলুর বাজার এখনো অস্থির। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। মাছ সাধারণের নাগালের বাইরে। দেশে বিশ্বমানের একটি ব্যাংকও নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে, শঙ্কা সানেমের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।